হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প এক পশলা বৃষ্টি লেগুনতে ইশরাত জাহান ফারিয়া পর্ব 13। সাহেবের মায়ের সাথে ভেতর ঘরে মিলিয়ে কী কথা হলো সেটা কেউই জানতে পারলো না। কিন্তু দীর্ঘ আধা ঘন্টা পর যখন ওরা ঘর থেকে বেরোলো তখন শোভা আতঙ্কে অস্থির। মিলি যদি বিয়েতে রাজি না হয়, মিলি একবার না করে দিলে সাহেবের মাও রাজি হবে না বিয়েতে। শোভা চোখ মুখ শুকনো করে দাঁড়িয়েছে। সাহেবের মা সোফায় বসলো, মিলি দাঁড়িয়ে রইল শোবার পাশে। সাহেব মায়ের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, কিন্তু মহিলা কিছু বলছে না। রমজান সাহেব জিজ্ঞেস করলেন, মিলি বিয়েতে রাজি? জি আঙ্কেল। মিলির কথায় শোভা অবাক। মেয়েটা এত সহজে রাজি হয়ে গেল, কিভাবে সম্ভব? কিন্তু যার পর নাই খুশি হলো। রাফু আর তুতুল ব্যয় করে কেঁদে উঠল। মিলির আঁচল ধরে বলল, তুমি বিয়ে করবে ছোট আম্মু? মিলি বলল, আমাদের ছেড়ে চলে যাবে? মিলি কিছু বলল না। রাফু বলল, বিয়ে করে তুমি আমাদের ভুলে যাবে? সুভাষ ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, কখনো না। তাহলে বিয়ে করবে কেন? সবাইকে করতে হয় বাবা, তুমিও করেছো? সুভাষ সবার সামনে থতমত দেখে বলল। মিলি বলল, মাও বিয়ে করেছে। বিয়ে করলে কি বর হয়? সাহেব আঙ্কেল কি তোমার বর হবে? তাহলে মায়ের বর কোথায়? এবার মিলি আর শোভার দুজনে অপ্রস্তুত হয়ে গেল। সাহেবের মা বিষয়টা বুঝতে পারলেন। তিনি আগে থেকে সাহেবের কাছে শোভা, মিলি সব কথা শুনেছেন। তাই তিনি এবার উঠে রাপুকে কোলে নিলেন। মিষ্টি এসে বললেন, তোমার মায়ের বর হলো তোমার আব্বু। আর তুমি জানো তোমার আব্বু মাকে পছন্দ করে না, তাই তো আম্মু চলে এসেছে। পছন্দ না করলে বিয়ে করেছে কেন সেটা তোমার আব্বু জানে। রাফু কোল থেকে নেমে গিয়ে মিলির কাছে দাঁড়ালো, তারপর বলল, তুমি বিয়ে করে নাও ছোট আম্মু। সাহেব আঙ্কেল তোমাকে পছন্দ করে, সে আমার আব্বুর মতো নয়। মিলি আলতো হাসলো। শোবার চোখে পানি এসে গেল। তুতুল চুপচাপ মিলিকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। দুই ভাই বোন শুধু জানে তাদের ছোট আম্মু আর তাদের সাথে থাকবে না। বিয়ে হলে সবাই নাকি বরের বাড়ি চলে যায়। এটাকে সাহেব দারুণ খুশি, কিন্তু সে ভেবে পাচ্ছে না মিলির দিকে কীভাবে তাকাবে। কোনোদিন তো বলেনি যে সে মিলিকে ভালোবাসে। আজ হুট করে মেয়ে দেখতে এসে মা বলছে আজ নাকি ওর বিয়ে। বিয়ের কোনো প্রস্তুতি তো সে নেয়নি। যেভাবে ছিল সেভাবে রাত 8টার দিকে শোবার বাড়িতে সাহেবের বাড়ি কিছু মেহমান এলো। সাথে বিয়ের যাবতীয় দৈত্যসপত্র প্রসাধনী শোভা মিলিকে সাজিয়ে দিল। শোভার নিজের বিয়েতে হয়েছিল একদম সাদামাটা। সেদিন ছিল পয়লা বৈশাখ। সাদ তখন সদ্য চাকুরিতে জয়েন করেছে। নববর্ষ উপলক্ষে সাদ শোভাকে একটা সাদা জামদানি উপহার দিয়েছিল। সাথে সাদা কাচের চুড়ি, চুলে গুজেছিল বেলে ফুলের সুবাস মোড়ানো সাদ মালা, ঠোঁটে হালকা গোলাপি লিপ গ্লাস। এই সাজে শোভাকে সেদিন অপসরা লাগছিল। ছাদ পড়েছিল ওর সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি, ওকেও দারুণ দেখাচ্ছিল। দুজনেই সেদিন জীবন উলটপালট করে সিদ্ধান্ত নিয়েছিল পরিবারের কাউকে না জানিয়ে কাজী অফিসে বিয়ে করা। বিয়ে সারার সাত শোভাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না। কিন্তু আজ এতগুলো বছর পর হয়ে গেল, কেউ কারো মুখ দর্শন পর্যন্ত করেনি। না করতে চায়। সাদ হয়তো প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারে, কিন্তু শোভা পারবে না। কারণ শোভা বলেছিল ছাদ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ শোভার জীবনে আসবে না, কখনোই আসেনি, কখনোই। আর দ্বিতীয় মানব শোভার জীবনে আসার পথ পায়নি। শোভা সেই সুযোগ দেয়নি। কি এমন ক্ষতি হবে একলা জীবন কাটালে? কিছুই না। হয়তো বাচ্চাগুলো কাউকে বাবা ডাকার সুযোগ পাবে না, বাবার ভালোবাসা পাবে না, না পাক। সাদের নোংরা ভালোবাসা কখনোই শোভার সন্তানরা ডিজার্ভ করে না। যাই হোক, শোভা মিলিকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। লাল শাড়ি, চুড়ি, গয়না সব মিলে পরিপরি ভাব। মিলি এত কিছু পছন্দ করে না, তাই ডেকে বলল, কি করছে সুবি? আমি তো নিজেকে চিনতে পারছি না। শোভা বলল, বিয়ের দিন মেয়েরা নিজেদের চিনতে পারবে না, এটা স্বাভাবিক, তাই বুঝি? তোর বিয়েতেও তো তুই নিজেকে চিনতে পারিসনি। না, আমি নিজেকে ঠিকই চিনেছিলাম, কারণ সেদিন আমার সাজগোজ ছিল না। যেমন ছিলাম তেমনই, শুধু চুলে বেলি ফুলের মালা গুঁজেছিলাম। তো আমাকেও সেভাবে সাজিয়ে দে না কেন? শোভা কঠিন গলায় অদ্ভুতভাবে বলল, জানিস আমি সেদিন সাদা শাড়ি পরেছিলাম। সাদা শাড়ি মানে জানিস? বিধবাদের রং। সেদিন আমাকে বিধবা বউ লাগছিল, তাই তো দেখলি না আমার বিয়েটা ভেঙে গেল। আমি তো বিধবাদের মধ্যে বাস করছি,
তাই আমি তোকে লাল রঙে সাজাচ্ছি। তোর জীবন রঙিন থাকবে সবসময়। তুই খুব ভালো। তুই সুখ রিজার্ভ করিস। তুই আজীবন আনন্দে কাটা সাহেব ভাইয়ের সাথে। তুই আমার জন্য যা করেছিস অন্য কেউ হলে কখনোই করতো না। তুই ঘর সংসার নিয়ে সুখে থাক। এছাড়া আমি আর কিছু চাই না। মিলি সুবার গালে হাত রেখে বলল, কাঁদছিস কেন? এখনই পুরনো কথা আজ খুব মনে পড়েছে। এখনো বলতে পারিসনি? সব অতীত ভোলা সহজ নয়, আর কিছু কিছু অতীত ভুলে যাওয়ারও নয়। এটাই আমাকে আরও সাহসী হতে সাহায্য করে। তুই অনেক বড় হবি সুবি। তুইও অনেক ভালো থাকবি। রাপু গালে হাত দিয়ে বসেছিল। মিলিকে এত সাজগোজ করতে দেখে ওর মনটা নিমিষে ভালো হয়ে গেল। মিলি কখনোই সাজে না, রঙিন কাপড়ও পরে না, কিন্তু ওকে আজ খুশি হতে দেখে দুই ভাই বোন খুব আনন্দ পেল। রাপু সাহেবকে বড় সাজতে দেখে বলল, আমার ছোট আম্মুকে কষ্ট দেবে না কিন্তু। সাহেব হেসে বলল, আচ্ছা, বকবে না কিন্তু। বকবো না। ইঞ্জেকশন দিবে না? তুমি খুব পচা ডাক্তার। সেবার আমাকে যেভাবে ইঞ্জেকশন দিয়েছিলে, ছোট আম্মু আমার কষ্ট দেখে কেঁদে ফেলেছিল। সাহেব বোকার মতো বলল, ইঞ্জেকশন তো অসুস্থ হলে দিতেই হবে। না, দিবে না। ধরো তোমার ছোট আম্মুর বেবি হবে, তখন কিন্তু তোমার ছোট আম্মুকে ইঞ্জেকশন দিতেই হবে। কেন? সুস্থ থাকার জন্য। তুতুল মুখটা কালো করে বলল, সব আমার ছোট আম্মুকে কষ্ট দেওয়ার ধান্দা, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। সবাইকে গিয়ে বলবো। রাপু আর তুতুল দৌড়ে দৌড়ে মেহমান সবাইকে গিয়ে এই কথাটা বলছে। বলতে বলতে হঠাৎ মিলির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জানো ছোট আম্মু, তোমার বরটা তোমাকে নাকি বেবি হওয়ার সময় ইঞ্জেকশন দেবে। শোয়া চোখ পাকিয়ে তাকালো। মিলি অবাক হয়ে বলল, কি? হুম, তোমাকে গুঁতো দিবে বলেছে। বেবির কথা কে বলেছে? সাহেব আঙ্কেল। মিলি রেগে কিরমির করে শোভাকে বলল, দেখলি, এই জন্য আমি পুরুষ প্রাণটাকে দেখতে পারি না। এখনো বিয়ে হয় না, আর এই হাঁদা ডাক্তার বেবি অবধি আগায় গেছে। শোভা মুচকে এসে বলল, তো আগাবে না? বয়স কত দেখেছিস? হাদার বয়স ধুয়ে পানি খাবো? আমার কোনো বাচ্চার দরকার নেই। আমার অলরেডি বাচ্চা আছে, তার 2টা। শোভা মুখ কালো করে বলল, এরকম কথা বলবি না, তোরও কিউট বাচ্চা হবে। মিলি গম্ভীর মুখে বসে রইল। বেশ কিছুক্ষণ পরে কাজ এলো। মিলি আর সাহেবের বিয়েটা হয়ে গেল ভালোভাবে। মোনাজাত শেষ করার পর খাওয়া দাওয়া হলো। সাহেবের মাও অনেক ভালো, নিজেই সব কাজ সালমা বেগমকে সাহায্য করলেন। মিলির আগে চোখে সাহেবের দিকে তাকিয়ে আছে, তার কারণ সাহেব বোকার মতো মিলিকে দেখে ঘামছে, আর সবাই নানা লজ্জাজনক কথা বলছে। আজ রাতটা সুবাদের বাড়িতে থাকার বন্দোবস্ত করা হলো। বিয়ের পর্ব নির্বিঘ্নে শেষ হওয়ার পর সবার নিজের ঘরে গেল। দরজা আটকে বসে হলো। মনটা বড্ড কেমন কেমন করছে। পুরনো স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে। গোলাটে হচ্ছে না কিছুতে, সব পরিষ্কার, যেন সেদিনের ঘটনা। মিলিটার একটা গতি করে দিতে পেরে সুবার নিজেকে খুব হালকা লাগছে। ক্লান্ত শরীরটা নিয়ে দাঁড়ালো জানালার কাছে। অন্ধকার ঘরটাতে সুবার দীর্ঘশ্বাসের শব্দগুলো বোতা হয়ে দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি উঠাচ্ছিল। কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি, ঝুম বৃষ্টি। অসময়ে দুনিয়া উলটপালট করে ধুলো ওড়ানো ঠান্ডা বাতাস পথঘাট ছেড়ে গেল। রাস্তার পাশের ভাতের হোটেলটায় দীর্ঘ 6 ঘন্টা যাবৎ বসে আছে সাদ। সাহেবের অপেক্ষা করতে করতে রাত 10টা বেজে গেল, কিন্তু ডাক্তারের পাত্তা নেই। এর মধ্যেই হোটেল বন্ধ করে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। সাদ বাইরে এসে দাঁড়ালো। আজ কিছুতেই সাহেবকে হাতছাড়া করবে না সে। নিশ্চয়ই কিছু না কিছু সাহেব জানে। হঠাৎ শুরু হলো বৃষ্টি। রাস্তায় তো আর এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। কিছু একটা ভেবে সাদ পা বাড়ালো এই বাড়িটার দিকে, যে বাড়িটাকে সাহেব আছে। দোতলায় উঠে দেখে বাড়ির ভিতর দিকে হইচই শোনা যাচ্ছে। সাদ ভেজা সিক্ত গা নিয়ে পা বাড়ালো। ভোরবেলা বাজাতে লাগলো, কিন্তু বাস পড়ার প্রচণ্ড শব্দে সেই আওয়াজ কারো কানে পৌঁছে না। হঠাৎ এক পশলা বৃষ্টি কেন নামলো সাদ বুঝতে পারছে না। এই অসময়ে বৃষ্টিটা না হলে কি এমন ক্ষতি হতো? দীর্ঘ 5 মিনিট পর যখন বর্ষণে আরও জোরে হচ্ছে, তখন কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিল, কিন্তু মানুষটাকে সাদ দেখতে পেল না। যে না সাদ দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করবে, তখনই বিকট শব্দ করে কারেন্ট চলে গেল। সাদ চমকে উঠল সেই শব্দে। নিজেকে ধাতস্থ করে সাহস নিয়ে সাদ ভিতরে ঢুকলো। মাঝারি আকারের ড্রয়িং রুমে অন্ধকারে চোখ সয়ে নিতে সাদের সময় লাগলো। বেমালুম ভুলে গেল যে পকেটে সেলফোন আছে। দেখলো একটা ছোট ছেলে সোফার ওপর দাঁড়িয়ে আছে, মুখ চোখ ভেজা, মোমবাতির হলুদ
আলোয় একটা মেয়েকে দেখতে পেল সাদ। খুব চেনা চেহারা। মেয়েটা শাড়ি পরে আছে, খোপা করা চুল, বাচ্চা ছেলেটির মুখ তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে মেয়েটি, আর বক বক করছে। সাদ চমকে ওঠে, অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল সেদিকে। চলবে, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।